ভোর ৫টা। সাফওয়ান চিত হয়ে শুয়ে আছে জঙ্গলের খালপাড়ের কাদামাটিতে, চোখ দুইটা বন্ধ, মুখে ওর বিজয়ীর হাসি। ওর গা ঘেঁষে কিলবিল করছে খালপাড়ের আশেপাশের অজস্র ছোট বড় সাপ। সাকসেসটাকে সেলিব্রেট করার আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই খালপাড়ের কাদামাটিতে এসে লাফিয়ে লাফিয়ে এখন কাদামাটির ভেতরেই শুয়ে পড়েছে। ওর শরীর থেকে বের হওয়া একটা অদ্ভুত রকমের অর্ডার এর কারণে সরীসৃপগুলো আকর্ষিত হয় এসবে অভ্যস্ত ও। বরং এসব সরীসৃপকে একটু বেশিই ভালোবাসে ও। সমস্ত রাতটা ল্যাবে কাটিয়েছে সাফওয়ান। রুমাইশার থেকে নেওয়া সমস্ত ফ্লুইডগুলো টেস্ট করেছে ও। রুমাইশার ব্লাড টেস্ট করার পর সাফওয়ান পুরোপুরি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। ওর ছোটবেলায় দেওয়া কামড়ের কারণে অ্যান্টিভেনম দেওয়া সত্ত্বেও অল্প কিছু বিষ রয়ে গিয়েছিল রুমাইশার শরীরে, আর সেটাই রুমাইশার শরীরের রক্তের সাথে মিশে ওর পুরো ইমিউন সিস্টেমের সাথে মিশে তৈরি হয়ে গেছে মেডিসিন। সাফওয়ানের শারীরিক কন্ডিশনের একমাত্র মেডিসিন। রুমাইশার সামান্য রক্ত নিজের শরীরে নিয়েছে ও তারপর থেকেই অন্য ধরনের একটা এনার্জি বুস্ট ফিল করছে ও। শরীরটা আগের তুলনায় অনেক অনেক ভালো লাগছে। আর এই আশ্চর্য ব্যাপারটা ডিসকভার করতেই সাফওয়ান সমস্ত ল্যাব জুড়ে লাফিয়েছে আর আনন্দে চিৎকার করেছে। কিছু সময়ের জন্য একদম বাচ্চা বনে গেছিল ও। এত আনন্দ ও জীবনে কখনো পেয়েছে কিনা মনে পড়ে না। ল্যাব থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা চলে এসেছে খালপাড়ে। খোলা বাতাসে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে, আর তারপরেই খালের পাড়ের কাদামাটিতে শুয়ে মাখামাখি করেছে। এরপর থেকেই মুখ থেকে হাসিও সরছে না। রুমাইশাকে এত সুন্দর খবরটা ওর জানানোর দরকার, কিন্তু ফোনটা ল্যাবেই ফেলে এসেছে। আরো কিছুক্ষণ মাটিতে সন্তুষ্ট চিত্রে মাখামাখি করে শোয়া থেকে উঠে বসলো সাফওয়ান। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো আবার ল্যাবের পথে। ল্যাবে গিয়ে ল্যাবের ওয়াশরুমে ঢুকলো। শাওয়ারটা অন করে তার নিচে চোখ দুইটা বন্ধ করে দাঁড়ালো সাফওয়ান। প্রচন্ড রকম ভালো লাগছে ওর। দেওয়ালে দুই হাতের ভর দিয়ে সাফওয়ান ভাবতে থাকলো ওর সিঙ্গাপুরের জীবন। রিমুকে তার অনেক অনেক কিছু জানানোর আছে। রিমু ওর বউ হতে চলেছে খুব দ্রুতই, তাই ওর থেকে কোনো তথ্য গোপন রাখতে চায় না সাফওয়ান। পরবর্তীতে কোনো মাধ্যমে জানতে পারলে হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না রিমু, মোটেই ভালো চোখে দেখবে না। কিন্তু হঠাৎই কিছু একটা ভেবে চোখ মেলল সাফওয়ান। না, রিমুকে আগে থেকে কিছু বলবে না ও। বিয়েটা হওয়ার পরেই বলবে। আগে বললে যদি ওকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়? না, কিছুতেই ওকে কিছু বলা যাবে না। রিমুকে ও হারাতে পারবে না কোনো অবস্থাতেই। রিমুকে ও প্রচন্ড প্রচন্ড রকম ভালোবাসে, আর এখন তো ওর জীবন বাঁচানোর একমাত্র রাস্তা রিমু। ও তো আর মিথ্যা বলেনি, শুধু কিছু ইনফরমেশন লুকিয়েছে। এটা কি ধোঁকার পর্যায়ে পড়ে? তির্যক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। যা কিছু বলার সব বিয়ের পরেই বলা যাবে। এখন কোনো ধরনের ইনফরমেশন লিক হলেই সব দিক থেকে সমস্যা হবে ওর। এত সব ঝামেলার মাঝে গোপন ঝামেলাটা গোপনেই রাখার সিদ্ধান্ত নিল ও। হুট করেই সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। শাওয়ারটা বন্ধ করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর শরীর থেকে পানি ঝেড়ে মুছে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। সকালে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল রুমাইশা। 7টার দিকে আয়শা এসে ডেকে তুলল। তারপর হাসি মুখে বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, উঠে আমার কাজে একটু হাত লাগিয়ে দে। তোর বড় খালা আর জুবায়ের আসবে আজকে, রাতে থাকবে, রান্না করতে হবে অনেক কিছু। আমি একা একা এত কিছু কখন করব? দ্রুত ওঠ। রুমাইশা ঘুম ঘুম চোখেই জিজ্ঞেস করল, কখন আসবে? আর তারা আসবে তো আমাকে আগে বলনি কেন? আয়েশা আবার ফিরে যেতে যেতে বললেন, এখন তো বলছি, এখন ওঠ। রুমাইশা আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তারপর হাই তুলল কিছুক্ষণ। ওকে দিয়ে কাজ করাতে হবে বলে মায়ের ব্যবহার খুব ভালো হয়ে গেছে। মায়ের এসব খচ্চর মার্কা বুদ্ধির কিছুক্ষণ তারিফ করলো ও। বিয়ের পর নিজের বাচ্চা কাচ্চার ওপর ও এমন ট্রিক্স অ্যাপ্লাই করবে বলে ভাবলো। মায়ের এমন কাজ করিয়ে নেওয়ার ফোন দিতে কিছুক্ষণ চুপে চুপে হাসলো ও। যাই হোক, ভালো করে
কথা বলেছে, এটাই অনেক। এখন কাজ করতে আপত্তি নেই। বিছানা ছেড়ে অনেক কষ্টে উঠল ও। তারপর ঢুলতে ঢুলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর রান্নাঘরে গেল মায়ের কাছে। আয়শারা ৩ বোন ২ ভাই। আয়শা সেজো, বড় বোন জুলেখার বড় ছেলে জুবায়ের। ইতালিতে পড়াশোনা করত। পড়াশোনা শেষে দেশে এসেছে। তার খুব শখ হয়েছে আয়শা খালার বাড়িতে আসবে। রাফসানের চেয়ে বয়সে বছর দুয়েকের বড় হবে হয়তো। রুমাইশা জুবায়েরকে একদমই পছন্দ করে না। কেমন যেন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকে সব সময়। মনে হয় ওকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। ওর মোটেও পৃথিবীতে আসার মতো ছিল না। এখন ইতালি থেকে ক্যাবলাকান্ত স্মার্টকান্ত হয়ে গেছে হয়তো। এসব ভাবতে ভাবতে রুমাইশা ঝাল পেঁয়াজ কাটাকাটি করছে। আয়েশা হিসাব করছে পাশে বসে বসে কি কি খাওয়ানো হবে। মাছ ভাজা, সবজি, বেগুন দিয়ে মাছের ঝোল, আলুর দম, মুরগি, গরুর খাসি। মায়ের এত পদ শুনে রুমাইশা বলে উঠল, ওরে বাপরে, এত আয়োজন করছো কেন? মিনিস্টার আসছে? আয়েশা ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক। এতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে আসছে, তা খাওয়াবো না? রুমাইশা সাথে সাথে বলে উঠল, সাফওয়ান ভাইয়াও তো কতকাল পরে বাড়িতে আসলো, কই তাকে তো একটু খাওয়ালে না? সে বিনা দাওয়াতে তোমার বাড়ি এসে ঘুরে গেল, তাকে তো তোমরা সামান্য আপ্যায়নও করনি। আয়েশা ফ্রিজ থেকে মাংস বের করতে করতে বললেন, আপ্যায়ন করার মতো হলে আপ্যায়ন অবশ্যই করতাম, কিন্তু আপ্যায়ন করার রাস্তা রেখেছিস তুই। সম্পর্কগুলোকে তো তুই নষ্ট করেছিস, নইলে সাফওয়ানকে কি আমি কম যত্ন করি? রুমাইশা বকে উঠল, আমি কিছু নষ্ট করিনি। তাকে আমি পছন্দ করি। লাইফ পার্টনার হিসেবে সে একজন পারফেক্ট পুরুষ। আর হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মানছি। কিন্তু সেটা যেমন গুরুতর তোমরা ভেবেছিলে ততটা নয়। তাই যত্ন করলে সবাইকে সমান যত্ন করবা, নইলে দরকার নেই। তারপর মায়ের দিকে চোরা চোখে তাকালো। তাকিয়ে নির্বাক কণ্ঠে বলল, আর তাছাড়া সাফওয়ান ভাইয়া তো কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতে চলেছে, তাই সে হিসেবে যত্ন আত্মি আর একটু বেশি পাও না। বলে ঠোঁট টিপে হাসল রুমাইশা। আয়েশা একবার তির্যক চোখে তাকালেন রুমাইশার দিকে। কিছু বললেন না, কিন্তু হাসলেন মনে মনে। সাফওয়ানকে আমি এই জীবনে জামাই হিসেবে মেনে নেব না, তার ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। মনে মনে আওড়ালেন তিনি। সব কোটাকাটা হয়ে গেলে রান্না শুরু করলেন আয়েশা। রুমাইশা মায়ের সাথে হাতে হাতে করে দিল সব। মুরগির মাংস আর আলুর দমটা রান্না করলো ও নিজের হাতে। দুপুরের আগে সব রান্না বান্না কমপ্লিট করে ফেললো। আগামীকাল রাফসান আসবে। আয়েশা জুলেখাকে বলেছিলেন রাফসান আসলে আসতে, কিন্তু তার ছেলের নাকি তর্স হয়েছে না, তাই আজই আসা লাগলো। একটা দিন অপেক্ষা করতে গিয়ে নাকি তার কলিজা ছাই হয়ে যাচ্ছিল। একটার পরপরই জুলেখা তার ছেলেকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। হাজবেন্ড নেই ওনার, মারা গেছেন গত বছর। এক মেয়ে এক ছেলে, মেয়ের বিয়ে দিয়েছেন, নাতনিও আছে একটা। ছেলে ইতালি থাকায় ঢাকাতে মেয়ের জামাইয়ের বাসাতে থাকতেন। রুমাইশা গোছলে গেছে, তাই আপ্যায়নটা আয়েশাই করলেন। শামসুল বাড়িতে নেই, আসবে ৩টার পর। জুলেখা আর জুবায়ের কে গেস্ট রুমে গিয়ে কাপড় ছেড়ে আসতে বললেন। নাস্তা সব রেডি করাই ছিল। ওনারা কাপড় ছেড়ে আসতে আসতে আয়েশা গুছিয়ে ফেললেন সব। কিছুক্ষণ পর জুলেখা আর জুবায়ের এসে বসলো সোফায়। আয়েশা নাস্তা এগিয়ে দিচ্ছেন আর গল্প করছেন বোনের সাথে। গল্পের এক পর্যায়ে জুলেখা জিজ্ঞেস করলেন, রুমাইশা কোথায়? আয়েশা বললেন, ও গোসলে গেছে, বেরোবে এক্ষুনি। গোসল শেষে গাঢ় খয়েরি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমাইশা বিছানায় রাখা ফোনের কাছে গেল। কাজের চাপে ফোনটা চেক করার সময় পায়নি। বাম হাতে ভেজা কাপড়গুলো উঁচু করে রেখে ডান হাতটা জামায় মুছে নিয়ে ফোনটা ধরে সুইচ টিপল। কাঙ্ক্ষিত মানুষটার নামটা ওপরে ভেসে থাকতে দেখেই মুখে হাসি ফুটে উঠল ওর। মেসেজ ওপেন করে দেখল সাফওয়ান লিখেছে, তোমার ভেতর দিয়ে আমি নতুন করে জন্ম নিতে চলেছি, ভালোবাসি। কথার আগামাথা বুঝল না রুমাইশা, কিন্তু ভালোবাসি শুনে খুশি হলো খুব। প্রতি উত্তরে কিছু লিখল না। ভেজা জামাকাপড়গুলো রোদে দিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে
রুম থেকে বেরোলো। বের হতেই সোফায় বড় খালা আর জুবায়েরকে বসা দেখতে পেল। অপ্রস্তুত হয়ে গেল রুমাইশা। দ্রুত পায়ে জুলেখার নিকট এসে সালাম বিনিময় করলো। রুমাইশাকে দেখে চোখ জুড়িয়ে গেল জুলেখার। ৩ বছর পর দেখছেন তিনি বোনের মেয়েকে। এতদিন তিনিও আসেননি আর রুমাইশাও যায়নি তাদের বাসায়। খালার পাশে বসে থাকা জুবায়েরকে দেখে মনে মনে হাসল রুমাইশা। ক্যাবলাকান্ত জুবায়ের ভাই আসলেই স্মার্ট, একটা ভাব নিয়ে আছে। আসলেই স্মার্ট হয়েছে নাকি অভিনয় করছে বুঝতে পারল না ও। জুলেখার সাথে কুশল বিনিময় শেষে জুবায়ের সাথে কথা বলল রুমাইশা। তারপর জুলেখার থেকে সময় চেয়ে জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য ছাদের দিকে গেল ও। ছাদে কাপড়গুলো নেড়ে দিয়ে শামসুলের শুকনা কাপড়গুলো তুলে নিয়ে আসলো সাথে। তারপর নিচে এসে সেগুলো শামসুলের রুমে রেখে দিয়ে ডাইনিং এর সোফায় বসলো জুলেখার বিপরীতে। মায়ের পাশে বসা জুবায়েরের চোখ বড় বড় করে দেখছে রুমাইশাকে। সেই কোন পিচ্চিবেলায় দেখেছে। রুমাইশা হয়তো তখন 8 কি 9-এ পড়তো। সবেমাত্র কৈশোরে পা দিয়েছিল তখন। আর এখন সে পরিপূর্ণ যুবতী। রুমাইশার ফোলা ফোলা গাল, গলার নিচে ক্ষীণ ভাসমান বিউটি বোন, থুতনিতে থাকা ছোট্ট কাটা দাগ, কানের লতির নিচে থাকা ছোট্ট কুচকুচে কালো তিল, সবকিছুতে বিচক্ষণতার সাথে চোখ বুলালো জুবায়ের। জুবায়েরকে নিজের দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকাতে দেখে রুমাইশা অস্বস্তি বোধ করল ভীষণ। একবার মায়ের দিকে ইশারা করল রুমে চলে যাওয়ার অনুমতির জন্য, কিন্তু আয়েশা চোখ গরম দিয়ে ওখানেই বসিয়ে রাখলো ওকে। জুবায়ের মনে মনে প্রচন্ড খুশি, কারণ কাল পরশুর ভেতরেই রুমাইশার সাথে ওর বিয়ে। যদিও রুমাইশাকে কখনো তেমন নজরে দেখেনি ও, কিন্তু মা যখন প্রস্তাব দিল তখন ভেবে দেখল একবার তেমন নজরে দেখলে কোনো অসুবিধা নেই। আর এখন রুমাইশাকে দেখার পর তো সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশই রইল না। আয়েশা খালা যে তার মায়ের কাছে নিজের এমন প্রস্তাব রাখবে তা কখনোই ভাবেনি জুবায়ের। রাফসানও 2 দিন আগে কথা বলেছে ওর সাথে এই বিষয়ে। রাফসান বলেছিল ডিসিশনটা আগে ওকে জানাতে। জুবায়ের তাই করলো। প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ছোট্ট করে একটা মেসেজ দিল রাফসানকে যে সে রাজি, এবং খুব ভালোভাবেই রাজি। এমন গুলুমুলু বউ পাওয়া উপলক্ষে খালাকে মনে মনে ধন্যবাদ দিল অনেকগুলা। মনের ভেতর ও খুশিতে আটখানা হয়ে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রুমাইশার দিকে। কামিজের ওপর দিয়ে রুমাইশার পেটের দিকটাতে একবার চোখ বুলালো জুবায়ের। মেদ আছে বলে মনে হচ্ছে না। ওপর থেকে রুমাইশার সুডল দেহ কাঠামো দেখে চকচক করে উঠল জুবায়েরের চোখ দুইটা। রুমাইশা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে জুবায়েরের চাহনি, কিন্তু এবার ওর এমন লোলুপ দৃষ্টি দেখে রুমাইশা আর মায়ের অনুমতি নেওয়ার চেষ্টা করল না। সোজা উঠে দাঁড়িয়ে বলল, আমার খিদে পেয়েছে মা, আমি খাবারটা নিয়ে রুমে যাচ্ছি, ওখানেই খাবো। তারপর মুখে জোর করে হাসি ফুটিয়ে জুলেখার দিকে একবার তাকিয়ে ডাইনিং টেবিল থেকে খাবার বেড়ে নিয়ে নিজের রুমে চলে গেল রুমাইশা। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। গায়ের ভেতর রিরি করছে ওর। এ তো ক্যাবলা ছিল, ভালোই ছিল, এত বেয়াদব ছিল না। দামড়া হয়েছে আর অসভ্য হয়েছে। এমনভাবে তাকাচ্ছে যেন জীবনে মেয়ে দেখেনি কোনোদিন। এসব ভাবতে ভাবতে থালাটা নিয়ে বিছানায় উঠে বসলো রুমাইশা। তারপর ফোন অন করে ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে দেখতে খেতে লাগলো। দুপুরে বাড়িতে ঢুকলো সাফওয়ান। এতক্ষণ ও ল্যাবেই ছিল, নিজের ওপর আরো কিছুক্ষণ রিসার্চ চালিয়েছে। রেমেডিতে ওর সব সমস্যার সমাধান হলেও চোখ আর দাঁতের ওপর সেটার কোনো প্রভাব পড়বে না, এটা নিয়ে ও চিন্তিত। তবে যাই হোক, ও যেন একটা সলিউশন পেয়েছে, তাতেই ও খুশি। এর চেয়ে বেশি খুশি আর কখনোই ও হয়নি। মেইন গেট দিয়ে ঢুকে গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভেতর প্রবেশ করলো সাফওয়ান। রুনিয়া হলরুমেই বসেছিলেন। সাফওয়ানকে দেখে বললেন, কি রে, রাতে বললি খাবার রেখে আসতে, এসে খাবি, অথচ সকালে তোর খাবার দিতে গিয়ে দেখি সেটা ওভাবেই ফেলানো আছে। কি যে করিস না তুই। মায়ের কথায় হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মায়ের দিকে ফিরে বলল, সরি মা,
কাজ ছিল একটা, খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ফোন দিয়ে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তাই আর কল করিনি। সরি। খিদে পেয়েছে অনেক। তুমি খাবারটা নিয়ে আসো একটু পরে, কথা আছে কিছু। কথাগুলো বলেই আবার আগের মতো হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেল ওর রুমের দিকে। রুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলো। সাফওয়ান রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে মাথার ওপরে ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে পা ঠেকিয়ে বসে রইল বিছানায়। প্রচুর হালকা লাগছে ওর, মাথা থেকে যেন আস্ত একটা বোঝা নেমে গেছে। বসা থেকে ধাম করে বিছানায় শুয়ে পড়ল সাফওয়ান। হাতের তালু দুইটা একটার ওপর আরেকটা দিয়ে মাথার নিচে রাখলো। তারপর চোখ দুইটা বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। কিছুক্ষণ পর রুনি আসলেন ছাদে। এক হাতে খাবারের ট্রে নিয়ে অন্য হাতে টোকা দিলেন দরজায় কয়েকবার। শব্দ শুনেই সাফওয়ান শোয়া থেকে উঠে দরজা খুলে দিল। রুনিয়া ভেতরে ঢুকলেন, দরজাটা আবার বন্ধ করে দিয়ে মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলের ওপর রাখলো। তারপর মাকে বিছানায় বসিয়ে চেয়ারটা টেনে নিয়ে নিজেও বসলো। রুনিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ছেলের ঘরটাকে। কতদিন আসা হয় না এখানে। ঘরটাকে দেখা শেষ হতেই ওনার চোখ গেল সাফওয়ানের শরীরের দিকে। ছেলের বাহুতে হাত স্পর্শ করে তিনি বললেন, বাহ, সেই খসখসে চামড়াগুলো তো আর দেখা যাচ্ছে না। তুলে ফেলেছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা ধরল, তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, এইটা বলার জন্যই তোমাকে ডেকেছি মা। রুনিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। মায়ের চাহনি দেখে সাফওয়ান আবার স্মিত হাসল। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে মা। আল্লাহ চাইলে আমি আরো বেশি দিন বাঁচবো, তোমাদের মাঝে থাকবো। রুনিয়া চেয়ে রইলেন ছেলের দিকে। আবার কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান ধরা গলায় বলল, আমি আমার মেডিসিন পেয়ে গেছি মা। আল্লাহ যদি রহমত করেন তাহলে আমি এবার সুস্থ হয়ে যাব। পুরোপুরি না হলেও হব কিছুটা। অন্তত যে খারাপ অবস্থা আমার হওয়ার কথা ছিল সেটা আর হবে না আশা রাখি। তোমাদের সাথে আরো কিছুদিন থাকছি মা আমি। এখন শুধু সেই মেডিসিনটাকে ঘরে নিয়ে আসার পালা। রুনিয়া খুব মনোযোগ দিয়ে শুনছিলেন ছেলের কথা। প্রচন্ড খুশি হয়েছেন তিনি। চোখে মুখে ওনার ঝিলিক দেখা যাচ্ছে। চোখের কোণটা ভারী হয়ে গেছে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার চোখ থেকে। দুই হাত তুলে চোখ বন্ধ করে অসীম দয়ালু সৃষ্টিকর্তার নিকট শোকর গোজার করলেন তিনি। কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না ওনার। হাত নামিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মেডিসিন ঘরে আনতে হবে বলতে? কোথায় পাওয়া যাবে সেটা? দেশেই তো? সাফওয়ান হাসলো, তারপর বলল, হ্যাঁ মা, দেশেই। তোমার ভাইয়ের ঘরে। রুনিয়া বুঝলেন না কিছু, ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। মাকে এত ভাবনা চিন্তা করতে দেখে সাফওয়ান বলল, আমি রিমুর ব্লাড সহ ওর শরীরের আরো কিছু ফ্লুইড টেস্ট করেছি কাল রাতে। ওর ব্লাডে আর ফ্লুইডে অদ্ভুত মিউটেশন দেখেছি আমি মা, যা আমি আজ পর্যন্ত কারুর শরীরে দেখিনি। আর সেটা হয়েছে ছোটবেলায় আমারই কামড় দেওয়ার কারণে। তারপর ওর ফ্লুইডগুলোর সাথে আমার শরীরের কিছু ফ্লুইড মিক্সড করতেই আমি এক অভাবনীয় ডিসকাভারি করে ফেলেছি মা। এত বছর আমি যে মেডিসিনের খোঁজে সারা দুনিয়া তন্ন করে ফেলেছি সেটা আমার ঘরের কাছেই ছিল, কিন্তু আমি খুনাক্ষরেও টের পাইনি। রুনিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, মিউটেশন কি? তুই কিভাবে বুঝলি যে ওর শরীরে মিউটেশন ঘটেছে? সাফওয়ান সোজা হয়ে বসে বলল, বাকি সব তোমারে পরে বলবো। তুমি শামসুল মামার কাছে আরো একবার ফোন দিবা, তারপর মামাকে বলবা আমার প্রস্তাবটা আরো একবার ভেবে দেখে সম্মতি জানাতে। আমি দুই পরিবারের ভেতরে সম্পর্ক নষ্ট হোক সেটা চাই না। মামিকে কিছু বলার দরকার নেই আগে থেকে। মামাকে বোঝাও, মামা বুঝলে মামিও বুঝবে। তুমি আজ রাতেই মামার কাছে ফোন করবা মনে করে। রুনিয়া মাথা নাড়লেন। সাফওয়ান বলল, এখন তুমি নিচে যাও, আমি খেয়ে ঘুমাবো। সারা রাত ঘুমোইনি আমি। আর পারলে মামার মনটা একটু নরম করার চেষ্টা কইরো। তুমি তার আদরের বোন, তুমি তাকে একটু বুঝিয়ে বললে সে শুনবে। আমি রিমুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কখনো। আর রিমুকেও প্রাণ থাকতে কখনো অন্য কারোর হতে দিব না।
এটা উনি যত দ্রুত বুঝবেন তত আমাদের সবার জন্যই ভালো হবে। ঝামেলা হবে না কোনো। ছেলের কথায় সায় জানিয়ে রুনিয়া বসা থেকে উঠে দরজা খুলে নিচে চলে গেলেন, আর সাফওয়ান খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল। এদিকে রুমাইশার অগোচরে তার বিয়ের তোড়জোড় শুরু করলো বাড়িতে।